বিরু, নিত্যদাকে জিরে আদা বাটা দিয়ে পাতলা মাছের ঝোলটা দে। এই তো দিচ্ছি। হ্যাঁ মেজদা গ্রিল ফিশ হবে তো? 100 বার হবে। Grilled fish with herb rice, sauté vegetables and mashed potatoes. শঙ্কর ফিরে আসার পর গোটা একটা বছর কেটে গেল। শঙ্কর যেমন নিজে পাল্টে গেছে, তেমনি এই হরগৌরী পাইস হোটেলেরও ভোলটা পাল্টে ফেলেছে। আরে শঙ্কর তো একা নয়, ঐশানীও সাথে আছে। সত্যি বলতে এখানে খেতে আসলে একটা মনে আলাদা তৃপ্তি পাওয়া যায়। মেজদা, গ্রিক স্যালাড আর সিজার স্যালাড। ওয়েট শিউলি, কামিং। বাহ শঙ্করদা, হাইকিং কারিটা দারুণ হয়েছে। যে কোনো বড় বড় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। তোমরা একটা নতুন ব্রাঞ্চ খোলো, বুঝলে? এই মেজদা, কথাটা কিন্তু মন্দ বলেনি। হ্যাঁ গো, ঠিক বলেছে। হ্যাঁ, এই আইডিয়াটা আমার আর ঐশানীর মাথায় আসেনি তা নয়, কিন্তু নতুন ব্রাঞ্চ খোলা মানে তো আবার ইনভেস্টমেন্ট। এখন তো আবার বাড়িতে নতুন মানুষ আসছে। বোঝো কাণ্ড। এ কি ঐশানী, তুমি এই অবস্থায় এখানে এলে কেন? ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে না? মেজ বৌদি, তুমি না কারোর কথা শোনো না। সবাই তোমাকে বিশ্রাম নিতে বলেছে তো, যাও একটু বিশ্রাম নাও। আরে বাবা, আমি রেস্ট নিতে নিতে টায়ার্ড হয়ে গেছি। বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। কাজ করলে তো মন ভালো থাকে, আর এই সময়ে মন ভালো রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? ঐশানী, আমি জানি হরগৌরী পাইস হোটেল তোমার প্রাণ। এই জায়গাটা ছেড়ে থাকা তোমার পক্ষে খুব মুশকিল, কিন্তু তাও ঐশানী। কোনো কিন্তু নয়, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ওদিকটা সামলাও। ও মেজ বৌদি, তুমি যখন এসে গেছো, আমি একবার উঠোনে যাবো গো। আর বলো না, সকাল থেকে মা আমার গুবলুটাকে নিয়ে তেল মাখিয়েই যাচ্ছে। যাও, ভাবা যায় আমাদের শিউলিও নাকি ছেলের মা হয়ে গেছে। যাও। আরে ঐশানী, সাবধানে। তুমি যে কি করো না, আমি সাবধানেই কাজ করব। তাছাড়া তোমার ছোট্ট ঐশানী আমার কাছে আরাম করে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পা দিয়ে টুকুস টুকুস করে লাথি মারছে। আমার কি শুধু ছোট্ট ঐশানীকে নিয়ে চিন্তা? তার চেয়ে অনেক বেশি চিন্তা আমার বড় ঐশানীকে নিয়ে। তোমার ছোট ঐশানী বড় ঐশানী কারোর কিচ্ছু হবে না। এবার যাও তো দেখি, ওদিকটা সামাল দাও। যাও 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 যাও। স্নিকার দিদি, আজকে সুতপার বাবার সঙ্গে দেখা হলো। সুতপা কেমন আছে রে? সুতপার ডেলিভারি হওয়ার পর মেয়েটাকে দেখতে যাব ভেবেছিলাম, গিফটও কিনে রেখেছিলাম, কিন্তু আর যাওয়াই হলো না। আচ্ছা, সুতপা কি এখনো বাপের বাড়িতেই আছে না শ্বশুর বাড়ি চলে গেছে? সুতোপার মেয়ে হয়েছে? হ্যাঁ গো শঙ্করদা। আচ্ছা, এই সুতোপার বিয়ের সময় ঝামেলা হয়েছিল না? হ্যাঁ, ও আর ওর বর দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু সুতপার শাশুড়ি সুতপাকে মেনে নিতেই চাইছিল না। ওনার যা টাকার খাই, ছেলের জন্য বড়লোক পাত্রী খুঁজিলেন, বাড়ি গাড়িওয়ালা, যাতে মোটা টাকা পণ পাওয়া যায়। তুমি ছিলে বলে স্নিকার দিদি, তোমার ঝামেলার চোটেই সুতপার সঙ্গে বিয়েটা দিতে বাধ্য হলেন। শুধু আমি ছিলাম বলে না, তপন আর সুতপা দুজন দুজনকে খুব ভালোবাসে। আর সত্যিকারের ভালোবাসার থেকে দামি আর কি হয় বলো তো? তবে সুতপার শাশুড়ি কিন্তু এখন একই রকম আছে। উফ, শুনতাম তো সুতপার কাছে ওকে উঠতে বসতে খোটা দেয়। একটা ডেলিভারি গার্লকে আমার ছেলে বাড়ির বউ করে আনলো, আমার কপালটাই পোড়ালো। শঙ্কর, আমি না সুতপার মেয়ের জন্য কয়েকটা গিফট কিনেছিলাম, দিয়ে আসি। এখন যাবে? এই যাবো আর আসবো, তাছাড়া ওরা তো আছে। ঠিক আছে, সাবধানে যেও। তোমার কিন্তু আজকে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। আরে বাবা, সেটা তো সন্ধেবেলায়, তুমি যে কি করছো না। উফ। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। বলছিলাম কি, একটু স্নিকার দিদির খেয়াল রেখো না তোমরা। আমার দাদু ভাইকে আমি জোরে জোরে তেল মালিশ করবো। দাদু ভাইয়ের হাড় শক্ত হবে।
এই রোদ্দুরের মধ্যে এরপর ফেলে রাখবো। বাবারে, ধপ ধপ করে তেল মেখে একবারে আমার দাদু ভাই দেখবে কেমন বড় হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, দেখি তো আমার দাদুকে। কি হয়েছে? আমার নাতি বাবু কি করছে? ওলে বাবালে, ওরে বাবা, একটু নাদু সে ভালো করে লাগিয়ে দি। হ্যাঁ, আরাম আরাম, কত আরাম হচ্ছে বাবা আমার দাদু ভাইয়ের। কে কি রে? হ্যাঁ, এই ছোট বয়স থেকে মায়ের মতন ছিচকাদুনে হলি নাকি? দেখো দিদি, তুমি যতই কান্নাকাটি করো, মালিশ তো তোমাকে আমি করবই। যত টেনে টেনে তুই পা নিবি নিজের দিকে, তত আমি টেনে টেনে, এই দেখ না কিরকম মালিশ করি, তেল দিয়ে দেখ। ভালো করে তেল মালিশ করে দেবো, নাতি বাবু আমার শক্তপোক্ত হয়ে একেবারে বড় হবে। হ্যাঁ, আর গো শক্তপোক্ত হবে, এরপর রোদে থাকতে হবে, তো রোদে শুকোতে হবে না। হ্যাঁ, ধপ ধপ করে তেল মেখে রোদে শুয়ে আমার দাদু ভাই বেড়ে উঠবে। একদম কাটবি না, কাটবি না। বাবা, তোর মার কোনো কাজ করুক না করুক, আমাকে একখানা নাতির মুখ দেখিয়েছে, তো এতেই বাপু আমি সন্তুষ্ট। বলছে কি মা, গুবলুকে একটু আস্তে মালিশ করুন না, ও লাগছে। তুমি নাকামা করো না তো, চুপ করে থাকো। দিদি, এই দেখো আমাদের নাতি বাবুর জন্য সর্ষের বালিশ বানিয়ে আনলাম। হ্যাঁ হ্যাঁ, সে তো তোর নাতির জন্য আবার আর একখানা সর্ষের বালিশ লাগবে, কি বল? হ্যাঁ, তারও তো আবার আসবার সময় হয়ে গেল না কি রে? সংসারটা এবার ভরাট হলো বলো দিদি? তা যা বলেছিস মহেশ্বরী। এই ছেলেপুলেরা উঠোনে হামা টানবে, দৌড়োদৌড়ি করবে, তারপরে আচারের বয়াম থেকে আচার চুরি করে খাবে, কলকল করবে, দস্যিপনা করবে, তবে না বাড়িটাকে একেবারে বাড়ির মতন মনে হবে। হ্যাঁ, স্মার্ট মেয়ে। আমার দাদু ভাই কি বলছে? ইস, কবে যে ওর মুখ থেকে আমি ঠাম্মি ঠাম্মি ডাক শুনবো কে জানে। আর আমি যে কবে আমার দুই নাতিকে এইখানে রোদের মধ্যে ফেলে ভালো করে তেল মালিশ করবো, আমি তাই ভাবি, জানিস তো? হ্যাঁ, দেখ না তোর নাতি আসুক, ওই দুজনকে একসঙ্গে এখানে ফেলে রেখে দেখবি কেমন তেল মালিশ করে দিই, কি বলো দাদু ভাই? হ্যাঁ, কিন্তু পিসিমা, আপনি যে গুবলুকে এতক্ষণ রোদে রাখলেন, এতে তো ওর স্কিনের ক্ষতি হয়ে যেতে পারে। কিসের ক্ষতি হবে? হ্যাঁ, স্কিনের ক্ষতি হবে? ও বাবা, আচ্ছা এই মেজো বৌমা, তুমি এই এত তত্ত্ব কথা কোথা থেকে নিয়ে আসো বলো দেখি? নিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ঠাকুমা দিদা আমাদের তেল মাখিয়ে ঘন্টার পর ঘন্টার মধ্যে ফেলে রেখেছে। আমার ছেলেদের বা তোমার ওই বড়দের আমরা তো তাই করেছি, ঘন্টার পর ঘন্টার মধ্যে ফেলে রেখে দিয়েছি তেল মাখিয়ে। কিরে মহেশ্বরী, আমার ছেলেদের করিনি ওরকম? কই, তাদের তো চামড়ার ক্ষতি হতে দেখিনি বাবু। হ্যাঁ, তুমি না পারো মেজো বৌমা, তত্ত্ব কথার জ্ঞানের ভান্ডার নিয়ে সবসময় একবার তুমি হাত। পিসিমা, এখন তো আগের মতো সবকিছু নেই। আগে তো এত পরিবেশ দূষণ ছিল না, এখন বাচ্চাদের ডিরেক্টলি বেশিক্ষণ সানলাইটে রাখতে বারণ করে। আজকে একটা আর্টিকেলেও পড়ছিলাম আমি। এই তুমি সব কাগজে জ্ঞান রাখো তো মেজো বৌমা, যত সব কাগজে কথা নিয়ে বকর 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 বকর, ওসব কাগজে চচ্চড়ি না পড়ে না আমাদের কথা শোনো, তোমার জীবনে কাজে লাগবে, বুঝেছো? Oh,